আজকে শুনবেন একটি ভূতের গল্প। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আজকের রাত। গল্পটি পড়ে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়ি কামায়নি। বললাম, কিরে ব্যাপার কিরে? অবনী একটু কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ছবি ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানে থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচব না রে। অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে একথা বললে আমি বললাম, কেন, হঠাৎ এরকম মনে হওয়ার মানে কি? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। অবনী বাড়িতে আমি একদম টিকতে পারি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেই আনতে নাই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই সে কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপরে 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বললাম, অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার সাথে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারবে না, তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাই। তোর ভাই আপত্তি করবে না? বোধ হয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোর কতদিন আছিস রে? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার ভাইয়ের জন্মই তো এই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করিসনি? না, কখনো না, এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো শুনি। অবনী
একবার হাতের ঘড়িটা দেখলো, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না। তবে তুই গেলে আমি খুব বেশি খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও এইসব ঘটে কিনা। যদি যাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসবো। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও, কতদিন যে আরামে ঘুমাইনি। আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিন আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি হলেই হবে। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে গেলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যে ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে, ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধা ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা, না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর বাড়িতে কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝ রাত্রি হলেই চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগীর ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে গেলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে
ফিস ফিস করে কি সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগেই আপনার ওখানে দেখে কি সব যেন ফিস ফিস করে বলছিল, সেজন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতস্থ মনে করছি। দোকানের লোকজন বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখেছি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনেই না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। কিরকম? অবনী দাদা নিচের দরজার খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করে দেয়। সেদিন অবনী দাদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই, যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখনকার কেউ বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজন যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথা রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছে না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না। তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো।
ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো মাঝরাত্রে। অবশ্য তুই থাকার জন্যই যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবী কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনের পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছ ঘেঁষে সরে এসে বসল। এইবার এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ, চারদিকে নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল, নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যাই তো দেখি। অবনী বলল, না না, খেয়ে পেয়েছিস? ও আমায় রোজ ওইভাবে ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার ভয় করছে। ভয় কি? আজ তুই একা নও, আমি তো আছি সঙ্গে, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগুলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা 2 হাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়েই নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কার অস্তিত্বও রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কইছ না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখল, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটু ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম
ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে আছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উহ, কি বীভৎস দৃশ্য! আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যা সহ্য করতে পারছি না, তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছেড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই, শুধু জেনে রেখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছেড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে তোলা। চুচুড়ার হারিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন, গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্যে হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন তিনি। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল বন্ধ করে দিয়েছি। সেই নেগেটিভটা আছে? আছে, দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাত্রের পর থেকে আর কোনো উপদ্রব ও বাড়িতে হয়নি, এখনো না।